বিশাল কাঞ্চনপুর রাজ্যের একমাত্র অধিপতি। আমার ইঙ্গিতে আমার কাঞ্চনপুর রাজ্যের লক্ষ লক্ষ প্রজারা উঠা বসা করে। আমার রাজভান্ডার পরিপূর্ণ, কোনো কিছুরই আমার অভাব নেই। তবু তবু আমার প্রাণে এতটুকু শান্তি নেই। একের পর এক 7টি সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান। তাই তো আমি সন্তান সুখে জর্জরিত হয়েছি। আমার রাজবংশের সন্ধ্যা প্রদীপ চালাবার মতো একটি সন্তান আমার বেঁচে নেই। প্রাণ খোদা, এবার তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও। আমি যেই সন্তানের জ্বালা আর কিছুতেই সইতে পারছি না। জয় হোক, জয় হোক, জয় ফোনা। এত সহজে আপনাকে ভেঙে বললে চলবে না। জাহাপনা, এবার আপনি শান্ত। না না উজির সাহেব, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। হ্যালো, এই পুত্র সুখের যন্ত্রণা আমি যে কিছুতেই সইতে পারছি না। জাহাপনা, সব কিছু উপর আল্লাহর কাছে, এতে মানুষের কোনো হাত নেই। এবার আপনি বিচলিত না হয়ে আপনি অন্তঃপুরে বিশ্রাম নিন। আমি হলফ করে বলতে পারি, এবার আপনার জীবিত সন্তান লাভ করবেন। উজির সাহেব, বেগম রৌশনারার এই সংকট মুহূর্তে আমি যে কিছুতেই বিশ্রাম নিতে পারছি না। উজির সাহেব, যতক্ষণ না পর্যন্ত রাত্রির মুখে কোনো শুভ সংবাদ জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই বিশ্রাম নিতে পারবো না। উজির সাহেব, যাব না, তবুও যে রাত অনেক হলো, বেগম সাহেবার সন্তান জন্মের পূর্বেই আমি আপনার কাছে ছুটে যাব। আপনি এবার বিশ্রাম নিন। বেশ উজির সাহেব, আপনি যখন এত করে বলছেন, তাহলে আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। তবে বেগম সাহেবার সন্তান প্রসবের সাথে সাথেই যেন আমার কাছে সংবাদ পাঠানো হয়, আমার কাছে সংবাদ পাঠানো হয়। সন্তানের আশায় পাগল হয়েছে, কিন্তু সে তো জানে না এই আশা বলো না বেঁচে থাকতে তার আশা কোনোদিনও পূর্ণ হবে না। আমি একে একে তার 7টি সন্তানকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিচ্ছি। এবার সেই সন্তানটিকে আমি পৃথিবীর মুখ থেকে চির বিদায় করে দেব। তবেই আমার মনে আশা পূর্ণ হবে। কিন্তু সেনাপতিকে পাঠানো হয়েছে ওই যাত্রীর কাছে। সেনাপতি এখন আসছে না, কোথায় রয়েছেন? আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? সেনাপতি রঞ্জিত সিং যাত্রী কি রাজি হয়েছে? কি হ্যাঁ উজির সাহেব, কিন্তু কিন্তু কি
যাত্রী যাবি আগের সে অনেকে বেশি। বেশ, সেনাপতি রণজিৎ, এবার আপনি তাকে 100 স্বর্ণমুদ্রা দেব। তবে আমার কাজ হাসিল করতে হবে। বেশ, তাহলে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব। তবে এই কাজ হাসিল করে দিতে পারলেই আমার লাভ কি উজির সাহেব? অনেক। অনেক। তা তুমি জানো রঞ্জিত সিং, এত বড় একটি আসনে আমি দিন রাত যাপন করছি। ওই বাদশাকে নিঃসন্তান রাখতে না পারলে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনদিন আমার হাতে আসবে না। তবে যদি আমাদের প্রচেষ্টায় আমরা জয় হতে পারি, তাহলে আমি হব এই কাঞ্চনপুরের নবাব, আর সেই সঙ্গে তুমি হবে আমার প্রধান উজিরে আলম। তা আপনার মেহেরবানি উজির সাহেব। তাহলে আমাদের কাজ এবার হাসিল করা। আমি বলছিলাম কি উজির সাহেব, একে একে বাদশার 7টি সন্তানকে আমরা হত্যা করেছি। এবার না হয় অন্য কোনো কৌশলে এই কাজটা হাসিল করে নেব। কিভাবে রণজিৎ? আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। এর কারণ কি রণজিৎ? সে কন্যা যখন ধীরে ধীরে অনেকই বড় হবে, তখন আপনার পুত্র খুরশুর সাথে বিবাহ দিয়ে এ রাজ্য তো আপনারই থাকবে। প্রস্তাব মন্ত্র নয়। যদি ছেলে হয় তাহলে তুমি কি করবে? তা কিছুতেই আমি হত্যা করবো না উজির সাহেব। তার কারণ জীবনে আপনার পরামর্শে আমি শত শত সহজ অন্যায় করেছি। এবার না হয় অনেক কৌশলে এ কাজ আমি বলে বলে হাসিল করে নেব। তা কেমন করে? যদি বেগম সাহেবার ছেলে হয়, এই বাজার মেয়ের সাথে আমরা বদলি করে নেব। তাও কি সম্ভব? সে তার তৈরি সাহেব আবার আপনি এভাবে নিশ্চিন্ত থাকতে পারেন। দেখবেন কেমন কৌশলে আমি কাজটা হাসিল করে নিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, সে দায়িত্ব হলো আমার। আসি উজির সাহেব। তাই করতে হবে সেনাপতি রঞ্জিত সিং। তার কারণ তোমার এই কাজের উপরে নির্ভর করছে আমার ভবিষ্যৎ। আমি অনেকদিন হয় ওই বাদশাহ দাউদ বাদশাহ উজিরে আলম, কিন্তু দাউদ বাদশাহ জানে না আমার মনে কি আশা। আমি চাই এই কাঞ্চনপুরের রাজ সিংহাসন যতদিন পর্যন্ত এই কাঞ্চনপুরের রাজ সিংহাসন না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। উজির সাহেব, কি যাব না এই অসময়ে আপনি আমার প্রাসাদে। উজির সাহেব, আমার চোখে যে আজ কিছুতে ঘুম আসছে না। আমি কেমন কি জানি এক অশুভ সংকেত শুনতে পাচ্ছি। বলুন বলুন উজির সাহেব, আজ আমার এমন হলো কেন? আপনা
এ আপনার মনের কল্পনা, আপনি দেখে নেবেন যাব না। এখানে হয়তো বেগম সাহেবের সন্তানের সংবাদ আসবে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। শুভ সংবাদ জাহাপনা। বলুন বলুন সেনাপতি মহাশয়, কি সেই শুভ সংবাদ? জাহাপনা, বেগম সাহেবা কন্যা সন্তানের জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে মেহেরবান খোদা, সত্যি আজ তুমি আমার দিকে চোখ তুলে চাইলে আমার কাতর আর্তনাদ, তাহলে সত্যি তোমার কর্ণপাত হয়েছে। উজির সাহেব, আমি আজ কন্যা সন্তানের পিতা। এই আনন্দ মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন যাবৎ আমার রাজকোষ উন্মুক্ত থাকবে। আর সেই রাজকোষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমার এই বিশাল কাঞ্চনপুর রাজ্যের গরিব দুঃখী অসহায় প্রজাদের মধ্যে বিতরণ করে দিবেন। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু কিন্তু ওই বেগম সাহেবের কন্যার কি নাম হবে? আপনি বলুন উজির সাহেব, আমার নবজাতক শিশু কন্যার নাম কি রাখা যেতে পারে? আপনি বলুন উজির সাহেব। যাব না, আমি মানে ঠিক করে রেখেছি, তার নাম হবে শাহজাদি মালা। বাহ, চমৎকার নাম হয়েছে। আপনি রাজ্যময় ঘোষণা করে দিন যে আজ থেকে দাউদ বাদশা এক কন্যা সন্তানের জনক, আর সেই কন্যার নাম হবে শাহজাদি মালা। সত্যি রণজিৎ, তোমার বুদ্ধির প্রশংসা কোথায়? তুমি কিভাবে বেগম সাহেবের কন্যা যে মেয়েকে বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ, তোর পিতার নাম কি? কাসেম আলী। সেটি অনেক অনেক গরিব, তাই তো ছলনা করে অর্থের লোভে নিঃসন্তানকে আমার হাতে তুলে দিতে বাধ্য হলো। কিন্তু আমি দেখতে চাই সেই কাসেম আলীকে। খুদির সাহেব, আপনি একটু ধৈর্য ধরুন। ওই তো দেখা যাচ্ছে কাসেম আলী আমাদের এদিকে এগিয়ে আসছে। কোথায় সেনাপতি মহাশয়? আমার বকশিশ পাবে। তার পূর্বে তুমি কি পেয়েছো তোমার পুত্র সন্তান? পেয়েছি সেনাপতি মহাশয়। ওই চাকরিমা নিজেই আমার হাতে তুলে দিয়েছি, কিন্তু আমি যে ভাবছি ও হচ্ছে নবাব পুত্র, আমি যে এখন বলি প্রজা। হেরি, আপনি ভাববেন না কাসেম আলী। এখন থেকে এই নবাব পুত্র আপনারই কাছে থাকবে, আর তোমার কন্যা ওই বেগম সাহেবার কাছে থাকবে। কিন্তু কাসেম আলী, সাবধান, যদি আমাদের এই ষড়যন্ত্রের কথা কখনো ফাঁস হয়ে যায়, তাহলে কিন্তু কারো কাঁধে মাথা থাকবে না। সেনাপতি সাহেব, বলেন। আমি ডান দিকে রাজি আছি,
তোমায় কোনো গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখে কখনো পারবে না। সাব্বাস সাব্বাস কাসেম আলী, এই নাও তোমার অনেক অনেক বকশি। তাই আজ বুদ্ধির জুড়ে পেয়েছি আমি এই বাদশার ছেলে। সেনাপতি রঞ্জিত সিং, আমি ভাবছি কি আমাদের এই গোপন রহস্য যদি ফাঁস হয়ে যায় তাহলে হয়তো জাপানার পিছা থেকে আমরা কেউ রেহাই পাব না। অসম্ভব! জাপান আমাদের বিচার করার পূর্বে আমি তাকে এই দুনিয়া থেকে বিদায় করে যাব। তার কারণ বেমানির পথে যখন আমি পা দিয়েছি তখন আমি ধর্মের ভয় করে চলবে না। এবার চলুন আমরা বিশ্রাম নেই। এবার এবার কাজটা হাসিল করতে পারলে আমার তরফ থেকে আমার চলার পথ হবে একেবারে একেবারে পরিষ্কার। সেনাপতি রণজিৎ সিং, তুমি চেয়েছিলে উজির, তাই তো তুমি সেনাপতি উজিরের লোভে গা ভাসিয়ে দিয়েছ, কিন্তু তুমি বুঝতে পারোনি এই উজির আসাদুল্লাহর প্রতি কত জোর। বলুন যাব না। আমার এই বিশাল কাঞ্চনপুর রাজ্যের প্রজা সাধারণ নিশ্চয়ই সুখে শান্তিতে বসবাস করছে। যাব না, আপনার অনুমান সত্য, যাব না। তবে তবে উজির সাহেব, কি হয়েছে আপনি নির্ভয়ে বলুন, আমি আপনাকে বলার জন্য অভয় দান করছি। মুস্তাক কি মাফ করবেন, যাব না। আজ দুদিন যাবৎ ওই রাজশূন্যদের মাঝে বহুত বড় বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকে সেনাপতি রণজিতের বশ্যতা স্বীকার করছে না। এর কারণ সেনাপতি রণজিতের দুর্বলতা। অর্থাৎ আমি যে এর কিছুই বুঝতে পারছি না। প্রথমত এই বৃদ্ধকালে দাহিক দুর্বলতা, দ্বিতীয়ত তার বিবেক শক্তি কমে গিয়েছে। আপনার কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলছে উজির সাহেব। সৈন্যরা যদি সত্যিকার অর্থেই রণজিৎ সিংহের বশ্যতা স্বীকার না করে চলে, তাহলে আমি আমার এই কাঞ্চনপুর রাজ্য কিভাবে পরিচালনা করব? জাহাপনা, আপনার বিশ্বাস না হয় ওই সেনাপতি রণজিতের পরীক্ষা নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আমি তাই করব। এই মুহূর্তে এই কাশীর সেনাপতি রণজিৎ সিংহকে পাঠিয়ে দেবে।
আপনি আমায় কেন স্মরণ করেছেন? আপনাকে আমি এই জন্য স্মরণ করেছি, আপনি না আপনার কথা নাকি রাজসেনারা স্বীকার করে মেনে নিচ্ছে না এবং আপনার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠছে। এর অর্থ যাহাবনা আপনার দৈহিক দুর্বলতা, যাহাবনা এই যে সম্পূর্ণ মিথ্যে কথা, এ হচ্ছে ওই উজির সাহেবের পরিকল্পিত কথা। তার কারণ আমি এখনো বৃদ্ধ হলো, আমার বাহুতে এখনো অনেক শক্তি রয়েছে। তরবারি ফলে পড়েই কেউ সেই তরবারি হারাতে পারবে না। তা না হয় আমার শক্তির পরীক্ষা নিতে পারেন। বেশ, সেনাপতি মান সিংহ, তাহলে আমি এই মুহূর্তে উজির পুত্র খসরুকে কোথায় খসরু? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমাকে কেন স্মরণ করছেন জাহাপনা? খসরু, তোমাকে এই জন্য আমি স্মরণ করেছি, এই সেনাপতি মান সিংহের সাথে তোমার অস্ত্র পরিচালনা করতে হবে। আমি প্রস্তুত জাহাপনা। তাহলে তুমি এই মুহূর্তে পরীক্ষা দাও। আমি তাই করছি জাহাপনা। সেনাপতি, তরবারি হাতে তুলে নাও। হ্যাঁ, আমার যে হাত থেকে আপনার সম্মানিত দেওয়ার তরবারি খসে পড়ে গেছে, সেই হাত দিয়ে আপনার দেওয়ার সম্মানিত তরবারি আমি আর কখনো স্পষ্ট করব না। তাহলে তাহলে তুমি কি করবে? আপনার চাকরি ইস্তফা দিয়ে আমি রাজপ্রাসাদের বাইরে চলে যাব। সেখানে গিয়ে আমি সাধারণ প্রজাদের মাঝে আমি জীবনে যাপন করব। তবে ওই পরাজয়ের খানি নিয়ে আপনার সেনাপতিত্ব আর কখনো আমি করব না। যাহাপনা, বিদায়। সেনাপতি মান সিংহ, আমাকে পিছনে থাকবেন না যাহাপনা। তবে আপনিও সাবধান হয়ে যান, যে চক্রান্তের শিকার হয়ে আজ আমি রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছি, সেই চক্রান্তের জালে যেন আপনাকে আবদ্ধ হতে না হয়। চক্রান্ত, চক্রান্ত, হ্যাঁ হ্যাঁ চক্রান্ত। আমি যে মুখ ফুটে বলতে সাহস পারলাম, বিদায় বিদায় যাহাপনা, বিদায়। হুজুর সাহেব, সেনাপতি বলে গেল, সেই কথা কিন্তু আমাকে বেশ ভাবিয়ে তুলছে। এনে কিছু ভাববেন না যাহাপনা। সেনাপতি খসরুর কাছে পরাজিত হয়ে বিবেক শক্তি হারিয়ে ফেলেছে। যাহাপনা, এসব কথা বাদেন। এবার এই কাঞ্চনপুরে সেনাপতির পদ শূন্য হয়ে গেল। তাই আমি বলছিলাম কি, আমার পুত্র খসরুকে যদি এই কাঞ্চনপুরের প্রধান সেনাপতিরা, তাহলে আমরা বাপ বেটা দুজনে মিলে এই কাঞ্চনপুরের রাজ্যরা আমরা অনেক সুন্দর করে রাখবো। হুজুর সাহেব, আপনি যা ভালো মনে করেন তাই করুন। বাবা খসরু,
জাহাপনার সম্মুখেই তোমার হাতে তুলে দিলাম এই সম্মানিত তরবারি। আর একটি কথা বাবা খরচ, আমি আশা করব এখন থেকে ঠিকভাবে এই প্রধান সেনাপতির কাজ তুমি চালিয়ে যাবে। আমি এই তরবারি স্পর্শ করে বলছি, যা মনের ইজ্জত রক্ষাতে জান দেব, কিন্তু আমি মান দেব না, মান দেব না। হুজুর সাহেব, আমার মনটা বিশেষ ভালো যাচ্ছে না। আমি কিছু সময়ের জন্য একটু বিশ্রাম নিতে চাই। হুজুর সাহেব, এবার আপনি আসতে পারেন। বেশ, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। সেনাপতি যেন কি বলে গেল, তাহলে কি আমার এই নবাব মহলে কোন ষড়যন্ত্র ঘটছে? হগো মেহেরবান, হগো মেহেরবান খোদা, হগো পাক পরওয়ারদিগার, তোমার আমার বিচারে যদি আমি কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। যাব না, আপনি একা একা কি ভাবছেন? যাব না। বেগম, ভাবছি আমি অনেক কথা, যাক সব কথা। বেগম, আমার একমাত্র কন্যা মালা কোথায়? মালাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। জানো জানো বেগম, ওই মালাকে আমি যদি না দেখি, তাহলে আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়। তাই তো এই খোদার কাছে হাজার হাজার শুকরিয়া, অনেক সাধনার পর মালাকে আমাকে দিয়েছে। মা, মাগো, মালা, মালা এসো মা। তোমরা এখানে, আর আমি তোমাদের খুঁজে বেড়াচ্ছি। কেন মা মালা? মাগো, তুমি আমাকে খুঁজেছো? হ্যাঁ খুঁজেছি, আর পিতাকেও খুঁজেছি, কিন্তু একটি কথা বলবো। বলো মা, তুমি কি বলতে চাও? আমি না আমাদের কুঞ্জবনে বেড়াতে যাব। না 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 মালা, তুমি আমার একমাত্র বংশের প্রদীপ, তোমাকে আমি কিছুতেই ওই কুঞ্জবনে যেতে দেবো না। আমি যাব আর আসবো। কেন কেন হঠাৎ মা, করে তুমি তুমি কুঞ্জবনে একটু যাবে? বুঝাও না। না মা, তোমাতে যাওয়া যাবে না। কেন যাবে বলো না মা, তুমি কেন যাবে? সকালবেলা কুঞ্জবনে ফুটে কত ফুল, দুইটা বেনি চম্পা শিলি, সাজে যেতে যাব
ঠিক আছে মা। মা, আসলে এত বারবার তোমাকে মানা করছি, তারপরে তুমি যখন যাবেই, তাহলে হয় তোমার সখী আলিয়াকে নিয়ে তুমি ওই কুঞ্জবনে যাবে, কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। ঠিক আছে পিতা, আমি যাব। আর ভুল হয়ে গেল না, কি যেন হয় না। মা, দেখে শুনে যাবে মা, তোমাকে আমি দোয়া করছি তুমি যেন ঠিক আছে। অতি দ্রুত ফিরে আসতে পারো। আচ্ছা মালা, যাও। আমি যাব আর আসবো। মালা, ঠিক আছে, যাও। দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়েছে, কিন্তু একটা সুপাত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে বেগম, আমি আজই মালার বিবাহের ব্যাপারে আমাদের রুহি সাহেবের সাথে আলাপ আলোচনা করব। এবার চলো বেগম, আমরা বিশ্রাম কক্ষে গমন তাই করি। চলো। এই সখী, দেখ না সখী, বাহ, কত সুন্দর ফুল ফুটেছে, হ্যাঁ সখী, আর কত সুন্দর কুঞ্জ, তাই না? শোন, এখন তাহলে কি করতে পারি? কি করবি সখী? আচ্ছা আমি বলি, তুই ঠিক শোন। আছে। কত সুন্দর আচ্ছা, কুঞ্জবন দেখতে লাগে ভালো, কত সুন্দর ফুল ফুটেছে, চোখে জলো মোরে, কত সুন্দর দুই চামেলি যখন পাশেলি আরো রে দুলিয়া মালা করা গহনে কত সুন্দর কোথায় পাহাবো মোহনের মানুষ, দেব মহালা তাকে, এত না তরে আমি দেখেছি হরি গো, কত সুন্দর কুঞ্জ এনে দে না আরে সখী, ওই না ভালে, কোথায় গেলে পাবো তারে, আমি নাহি কত সুন্দর হয়েছে, অনেক হয়েছে। সখী, অনেক সময় হয়েছে, তাই এবার চল আমরা চলে যাই। কিন্তু এই সখী, কি হয়েছে? সখী, সখী, কি হয়েছে?
বাঁশির সুরে হ্যাঁ আমি যে পাগল হয়ে যাচ্ছি সখী সখী কি হয়েছে? আরে সই চল ঘরে যাই। আচ্ছা যদি আমাকে ওখানে না নিয়ে যাস তাহলে আমি তোর সাথে কথাও বলবো না, তোর সাথে দেখাও করবো না, আর বাড়িতেও যাবো না। যা। ঠিক আছে তাহলে চল আমরা গিয়ে দেখি কে এই মধুর সুরে বাঁশরি বাজায়। প্রাণ সখী রে হ্যাঁ। বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে রে সখী বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে রে সখী বাঁশি বাজায় কে? আরে মাথার বেনি কইলা দেবে, মাথার বেনি কইলা দেবে, তারে আগে প্রাণ সখী রে বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে আস্তে আস্তে বলবো কথা শুনবে লোকে। প্রাণ সখী রে আস্তে আস্তে বলবো কথা শুনবে লোকে। বাঁশি বাজায় কে রে বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে রে সখী বাঁশি বাজায় কে? আরে মাথার বেনি কইলা দেব, মাথার বেনি কইলা দেব, তারে আগে প্রাণ সখী রে বাংলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে বাংলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? ঠিক আছে সখী, এবার চল ওখানে গিয়ে তারপর তোকে আমি দেখে। এই সখী চল, ঠিক আছে চল না প্রাণ সখী রে